নমস্কার, আনকাট বাংলা আরেকটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমাদের মধ্যে এমন এক ব্যক্তিত্ব রয়েছে যার গান শুনে অনেকের হৃদয়, অনেক মেয়ের মন ভেঙেছে, মন জুড়েছে, কত কি যে হয়েছে। আমাদের মধ্যে রয়েছেন মৌসম মুখার্জি। নমস্কার। কেমন আছেন? খুব ভালো, দারুণ। আপনি করে বলবো না তুমি করে? আপনি জানেন আপনি। আচ্ছা, তাহলে গোড়া থেকেই শুরু করি। ছোটবেলা কেমন ছিল? ছোটবেলা এক্সাইটিং, খুব পড়াশোনা, সাথে সাথে ক্রিকেট। খেলতাম ক্রিকেট, অনেক বছর খেলেছি, প্র্যাকটিস করেছি। মানে বেঙ্গল খেলেছো? না, বেঙ্গল খেলিনি। আচ্ছা, বাট আমি প্র্যাকটিস করেছি। আমি মানে ডিস্ট্রিক্ট খেলেছি অনেক জায়গায়। বাট তারপরে যেহেতু ওই গেল পড়াশোনার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টার্ট হয়ে গেল, তো ছাড়তে হয়েছে। মানে এটা কি পরিবারের প্রেশার ছিল না নিজের ইচ্ছাতেই? প্রেশার ছিল পরিবারে। বিকজ আমাদের বাড়িতে না, মানে ফার্স্ট থেকে ইটস লাইক সবাইকে খুব ভালো স্টুডেন্ট হতে হবে, দ্য ভেরি ফার্স্ট প্লেস, মানে এটা হতে হবে, এটা হতেই হবে। ফ্যামিলি সবাই খুব ভালো স্টুডেন্ট, তো ওটা একদম ফার্স্ট থেকে আর কি একটা চাপ ছিল। দেন আস্তে আস্তে চাকরি বাকরি পেয়ে দেবো, তো গান বাজনা হয়ে গেছে। না, এটা কিন্তু একদিকে ঠিক কথাই, যে এটা আমরা অনেকেই ভাবি যে আমরা একটা কিছু মেন লাইনে ফোকাস করে গেলাম আর সেটা নিয়ে চলবো, তা ঠিক নয়। পড়াশোনাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মানে আমি নয়, এটা প্রত্যেকেই যারা ব্যক্তিত্ব রয়েছে বা যারা পড়াশোনাকে একটু হলেও মর্যাদা দেয়, তারা কিন্তু মনে করবে যে হ্যাঁ, পড়াশোনাটা সত্যি দরকার। আপনি অন্তত একটা স্টেজ অব্দি পড়ুন, আর কিছু না করুন। একদম। আচ্ছা, এই গানের প্রতি যে ভালোবাসা, সেটা কবে টের পেলে? আমি ছোটবেলা থেকে না, মানে আমার ফ্যামিলিতে আর কি বাবা, তারপরে আমার কাকা, আমার তিন পিসি সবাই খুব ভালো গান গাইতে পারেন। এবার আমার তিন পিসি শিখেছেন, বাবা কাকা একদমই শিখেন। তো ওই ব্লাড কানেকশনটা তো আছেই যেহেতু, তো গান আমি ছোটবেলাতে গাইতে পারতাম, ভালো খারাপ জানি না, বাট গাইতে পারতাম। আস্তে 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 যখন বড় হই, তখন ফ্যামিলি প্রেশার, চাপের জন্য ওরকমভাবে প্রপারলি গান শেখা হয়নি। দেন 2014 সাল, তখন অরিজিৎ সিং আসেন কল্যাণীতে শো করতে। তো আমি ফার্স্ট টাইম তাকে চোখের সামনে দেখি, অ্যান্ড আফটার দ্যাট আই ওয়াজ লাইক স্পেল বাউন্ড। মানে আমি এত খুশি হয়ে গেছিলাম, আমি ওই ওই পুরো জিনিসটাকে আর কি দেখে, যে দ্য ওয়ে হি টকস, দ্য ওয়ে হি পারফর্মস, আমি একদম মানে ব্লোন আউট হয়ে গেছিলাম। তারপরে আমি না, আমি এইটা তো করা যেতে পারে, এইটা করি, চেষ্টা করি। বাট আমি কিন্তু জানতামই না যে গান বাজনা নিয়ে হবে আর কি ক্যারিয়ার, বা এইটুকু যেটুকু এসছি আসতে পারবো। বেশ ভালো এক্সাইটিং একটা জার্নি। এক্সাইটিং একটা জার্নি, মানে মোটামুটি বলা যায় যে আমার দ্বিতীয় একটা প্রশ্নটাই এটা ছিল যে কখন তোমার মনে হলো যে তুমি গানটাকে ভবিষ্যৎ হিসাবে নিয়ে যাবে। তো তুমি তো অলরেডি উত্তর দিয়ে দিলে যে এই দিন কল্যাণীতে। সেই দিনকেও মনে হয়নি, তারপরেও আমি কলেজে যাই, কলেজে গিয়ে আর কি মানে একটা থাকে না, ভালোবাসাটা তুমি ভুলতে পারো না। ইটস লাইক ফার্স্ট লাভ, কোনোদিন বলা যায় না। তুমি সবসময় তোমার মাথায় থাকবে ওটা, মানে কোথাওটা চলছে, যদি একটু গ্যাপ পাই, একটু ফাঁকা পাই, তাহলে এই জিনিসটাতে ফোকাস করবো। বাট কলেজ লাইফ, দেন চাকরি, একটা মানে মানে মধ্যবিত্ত বাড়ির ছেলেদের যেগুলো মানে থাকে আর কি, মাথায় প্রেশার, চাকরি করতে হবে, সাপোর্ট করতে হবে ফ্যামিলিকে, কাজ করতে হবে, তার সাথে গান বাজনাটা নিয়ে এগোনোটা ওয়াজ ভেরি রিস্কি। চাকরি কি কর্পোরেট লাইনে? হ্যাঁ, আমি প্রায় 4-5 বছর চাকরি করেছি, 4-5টা তিনটে এমএনসিতে, একটা একদম স্টার্ট আপে চাকরি করেছি। এমএনসির নাম জানা যায়? হ্যাঁ, একদম নাম করা এমএনসি, কলকাতার সব ভালো ভালো এমএনসি। যাক, মানে তোমার এই স্ট্রাগলিং পিরিয়ডের শুরুতে তুমি তোমার জীবনের মানে চাকরি পিরিয়ডটাও করে নিয়েছো অলরেডি। হ্যাঁ, 3-4 বছর 5 বছর আই ডিড। আজ তো দেখো সবাই সাফল্যটা দেখেছে, তোমার স্ট্রাগলটা কিন্তু সবাই জানে না। এই স্ট্রাগলটা নিয়ে তুমি কি বলবে, বা আগামী প্রজন্ম যারা আসছে তাদের স্ট্রাগলিং যে টাইমটা, বা তারা কিভাবে সেখান থেকে বের হবে? সাফল্য ইন দ্য সেন্স না, তুমি যদি কোনোদিন সাকসেসফুল হয়ে যাও, ইউ উইল বি অন দ্য পিক, অ্যান্ড তারপর থেকে গ্রাফ ডাউন হয়ে যায়। তো এভরি টাইম ইজ স্ট্রাগল। লাইক তুমি আজকে স্ট্রাগল করছো, আজকে স্ট্রাগলটা অন্যরকম, আগে অন্যরকম ছিল, ফিউচার অন্যরকম হবে। স্ট্রাগল থাকবে, স্ট্রাগল না থাকলে লাইফের ওই মজাটা থাকে না, মজাটা থাকবে। সবই ঠিক হচ্ছে, তুমি কি করে তাহলে, মানে স্ট্রাগল থাকবে যে ভাই যদি বাই চান্স গান না গাইতে পারি, যদি কাল শো না হয়, যদি কাল আমার গান মানুষের পছন্দ না হয়, তো এই স্ট্রাগলটা সারা জীবন থাকবে। আর একটা স্ট্রাগল টাইমে তোমাকে নিজের উপর খুব বিশ্বাস করতে হবে।
আর আমি হাজারবার মানে আমাদের সবারই এটা ভুল, এটা কোনো মানে খারাপ কিছু নয়, এটা একটা ওয়ে অফ লার্নিং যে লাইফে সবসময় নিজেকে ডাউট করাটা খুব দরকার, যে আমি কি ঠিক করছি, আমি কি এটা পারবো। আমার তো মনটা মোটামুটি 10 বছরে হয়তো 10,000 বার হয়েছে ডাউটটা, যাদের এখনো হয় যে আমি কি পারবো কাল যদি আমি গান ওইভাবে না গাইতে পারি যেরকমভাবে লোক পছন্দ করছে, তাহলে তো প্রবলেম আছে। তারপরে আমার নিজেকে আমি বোঝাই যে না, হবে, সব ভালো হবে। তো স্ট্রাগল সারা জীবন। আর কি স্ট্রাগল, খেতে পারছি, বাড়ির উপর ছাদ আছে, ছোটবেলাও ছিল, মানে স্ট্রাগল তেমন ভাবে কিন্তু কিছু নেই। জাস্ট হ্যাঁ মানে কষ্ট করতে হয়েছে, এমনও হয়েছে যে খুব কম অ্যামাউন্ট অফ টাকায় কলেজ লাইফ যেখানে বন্ধু বান্ধব পার্টি করছে এই করছে, সেখানে হয়তো অটো বাসে ট্রাভেল করেছি, মজা করেছি, আর সেটাও খুব আমি খুব এনজয় করি, এখনো করি। বিকজ আমার মনে হয় যে ইফ এনি ডে যদি এই সব কিছু না থাকে তাতেও যাতে আমার যাতে প্রবলেম না হয়, তো আমি বাইক মানে নিজের গ্রাফটাকে আমি এমন একটা জায়গাতে স্টিক করে রাখবো যেই জায়গাটায় আসলে মানে আমি যদি তার উপরেও চলে যাই বা তার নিচেও নেমে যায়, আমার যেন ওই প্রবলেম না, গ্রাফটা নিয়ে আমার কোনো প্রবলেম না হয়। যেটা আমি এমন কিছু হে ভায়া লাইফস্টাইল আমি মানে ওটা নিয়ে বাঁচবো না, না একটা নর্মাল লাইফস্টাইল নিয়ে যেমন আমি থাকি, একটা সাধারণ মানুষ বা পাড়ার ছেলে যেরকম থাকে। এটাই তো অসাধারণ কিভাবে হবে তুমি, ইটস ইম্পসিবল টু বি আউটস্ট্যান্ডিং, এটা তো হয় না কোনোদিন, তুমি অসাধারণ হতে পারো না কোনোদিন। আর দ্য বেস্ট পার্ট ইজ আমি যদি আমার নিজের বাড়িতে মানে কাঁচরাপাড়া আমার বাড়ি, কাঁচরাপাড়া কল্যাণী আমার বাড়ি, আমি যদি সেখানে নিজে প্রাণ খুলে শ্বাসটা নিতে পারি, যদি সাইকেল নিয়ে আড্ডা না মারতে হতে পারি, যদি বাইক নিয়ে একটু কল্পনা করতে পারি বন্ধুদের সাথে, আমি ওই মানে লাক্সারি লাইফস্টাইল চাই না কোনোদিন, আমি চাই না কোনোদিন। আই হেট দ্যাট। আপনারাও কিন্তু একটু নিজেদেরকে সেই জায়গাটাতেই ভাববেন, আপনারা কিন্তু ভুলেও ভাববেন না যে আমি সাকসেস হয়ে গেছি বলে আমি অন্য জায়গায় চলে গেছি। রাস্তায় 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে কিন্তু সত্যি সবার ভালো লাগে। যাই হোক, এটা কিন্তু অনেকটা একটা গভীর আলোচনায় আমরা চলে গেছিলাম। আচ্ছা, আরো একটা প্রশ্ন মাথায় আসে, যখন ধরো মানে এই এত কিছুর মধ্যখানে তোমার মাথায় কখনো এসছে যে সবকিছু ছেড়ে দেবো? না, ছাড়বো কোনোদিন আসেনি। আমি বললাম না, এটা সেলফ ডাউট সবসময় থাকে যে ঠিক করছি কিনা বা কোনো কিছু ভুল হচ্ছে কিনা, বা মানে আমার নিজের ভেতরে কোনো রকম মানে ঔদ্ধত্য আসছে কিনা, এই চেকটা আমি সবসময় নিজেকে করতে থাকি, যে যাতে আমার এটা ফিল না হয় যে ওই যে গ্রাফটার বাইরে যাতে আমি না বেরিয়ে যাই, ওটার মধ্যে সবসময় মানে একটু হাত বেরোলেও। আর এটা খুব লাকি, আমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, আমার আশেপাশের মানুষজন আমাকে সব সময় ওইভাবেই রেখেছে। মানে আমি পাড়ায় বললাম, বলে ভাই একটু ডিশ একটা লাইনটা একটু দেখে না, কালকে আমাকে বলেছে সামনে বাড়ি দাদু, বলছে ডিশ লাইনটা দেখে না, ঠিক আছে উঠে পাঁচিলের উপরে ডিশ লাইন। তো আই লাভ টু ডু দ্যাট, আর আমি সারা জীবন এটাই করতে চাই। আমি এর বাইরে কিছু নেই লাইফে, ফ্যামিলি মানে যে মৌসুমকে তারা ছোটবেলায় দেখেছে সেই মৌসুমকে তারা বড়বেলাতেও দেখবে, সারা জীবন দেখবে, সারা জীবনই তারা ওইভাবে দেখবে। এটা কিন্তু সত্যি সত্যি একটা বড় জায়গা নিজেকে পৌঁছালেই মানুষ কিন্তু নিজেকে সেই ডাউনগ্রেডে নিয়ে আসতে পারে। এটা সত্যি একটা বিশাল বড় জায়গা। আচ্ছা, একটা রিজেকশনের গল্প শুনি। জীবনে অনেক তো রিজেকশন এসছে, প্রচুর রিজেকশন এসছে। এমন একটা রিজেকশনের গল্প বলো তাহলে, যেটা তোমাকে বদলে দিয়েছে। আমি ওই তো 2015-16 সাল, তখন ফার্স্ট আমরা একটা বন্ধুরা মিলে আর কি, এখানকার কিছু চাকদা, তারপর শিমুরালির থেকে কিছু ভাইরা, আমরা সব বন্ধুরা মিলে একটা ব্যান্ড করি, যে আমাদের স্কুলে সরস্বতী পুজোতে, তখন আমি স্কুল ছেড়ে দিয়েছি, পারফর্ম করতে যাব। অ্যান্ড ফার্স্ট টাইম তখন স্কুলে আমি জানতাম না যে হিন্দি গান গাওয়া যাবে না, কারণ আমি তুম হিও গিয়েছিলাম, ঠিক আছে, অরিজিৎ সিংকে কপি টপি করে কুচাল এক সপ্তাহ ধরে গরমের মধ্যে ফ্যান ছাড়া একজনের বাড়িতে রিহার্সাল করে মোটামুটি 7-8টা গান রেডি করে গেছিলাম শো করতে। একটা গান গাওয়ার পরে আমাকে স্টেজ থেকে নামিয়ে নিয়েছে, হিন্দি গান গাওয়া যাবে না, এই না ওই না। দেন তুমি কি 7টাই হিন্দি গান চুজ করেছো? না, বাংলাও ছিল, শুনেইনি। আচ্ছা, মানে তাহলে ফার্স্ট গানটা শুনি বলছে তুমি নেমে যাও স্টেজ থেকে, হিন্দি গান গাওয়া যাবে না। তো দ্যাট ডে ফেল্ট ভেরি ব্যাড, যে নিজের স্কুল, নিজের লোকজন, নিজের টিচার্স, সবাই না, কিছু 1-2জন টিচার ছিল যাদের এটা পছন্দ হয়নি, বাকি সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। বাট হ্যাঁ, সেদিনকে তারা যদি এটা না করতো মেবি আমি গান গাইতাম না আজকে।
অ্যান্ড আই এম ভেরি লাকি, আই এম ভেরি ভেরি ফরচুনেট যে তারা এরকম আমাকে ওই behaviour-টা হ্যাঁ, দরকার I loved ছিল। it. আমি পরে গিয়ে স্যারকে বলেছি যে স্যার আপনি ওই দিনকে না করলে আজকে এটা হতো না, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড দে আর অলসো ভেরি হ্যাপি অ্যান্ড লাইক দে ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইট, যে আজকে আমি এখানে এসেছি। তাদেরও প্রচুর অবদান আছে লাইফে। স্কুল তোমাকে যা শেখাবে তুমি কোথাও পাবে না ওই জিনিস, শুধুমাত্র পড়াশোনা না, বাকি সব। স্কুল জীবনের তাহলে একটা গল্প শুনবো। প্রচুর মজা করেছি স্কুলে, প্রচুর। আমাদের মানে এত মজা হয়েছে, এত গল্প আছে। তাহলে ছোট থেকেই শুরু হোক, মানে স্কুল জীবনে হুম। প্রেম এসছে তো? স্কুলে না, আমার ক্লাস 11-12 অব্দি তো প্রেম আসেনি। আমি কেন বয়েজ স্কুলে পড়তাম, অ্যান্ড ওই একটা ভালো লাগা ছিল, বাট ওটা কোনো প্রেম হয়ে ওঠেনি। আরে কোচিনে তো গেছো, কোচিনে কোচিং এ না, এত স্ট্রিক্ট ছিল সবকিছু না, মানে আমার মা ছোটবেলা থেকে প্রচন্ড স্ট্রিক্ট, টিল নাও শি ইজ ভেরি স্ট্রিক্ট। তো ওই বিষয়টা যে প্রেম করব ওইটা আসেনি। কলেজে গেছি, কলেজে গিয়ে ফার্স্ট টাইম ফেল ইন লাভ উইথ সামওয়ান। দেন যেটা হয় আর কি, কলেজের প্রেম কলেজেই তো শেষ হয়ে যায়। অ্যান্ড কাস্ট আলাদা ছিল, প্রবলেম ছিল কিছু একটা হয়তো। দেন ও মানে যিনি ছিলেন আর কি, তিনি লন্ডনে শিফট হয়ে যান তার পড়াশোনার জন্য, হয় তারপরে হয়ে ওঠেনি আর কি কোনোভাবে। না, ওটা আর কন্টিনিউটি তার হয়নি, আসেনি, হ্যাঁ, ওটা হয়নি, ডিসকন্টিনিউ হ্যাঁ। হয়ে গেছে। তো ওইটা আমাকে মানে যেহেতু দেখো ফার্স্ট তুমি যখন কোনোদিন লাইফে ইউ ফেল ইন লাভ উইথ সামওয়ান, ওইটা তোমাকে তখন না এরকম প্রেম ছিল না, তখন কলেজে পড়ছি যাচ্ছি ভালোবাসি ওরকম ছিল আর কি খুব। আর ওটা আমার অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে আমাকে, অনেক স্ট্রং বানিয়েছে, অনেক ওই সম্পর্কটা। দেন তো এখন বলে না যে লাইফে তুমি না শিখলে তুমি ভালো কিছু পাও না। আই থিঙ্ক তখন যদি ওই সম্পর্কটা না ভাঙতো, আজকে আমি এখানে থাকতাম না, এত ভালো একটা সম্পর্কে এত কিছু শিখতাম না, এত সাপোর্ট পেতাম না আর কি। এতটা সাপোর্ট বা হ্যাঁ। নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রাখার ক্ষমতাটা 100%। হতো না। হ্যাঁ। আচ্ছা, ব্যাক টু স্কুল। আমরা স্কুল থেকে টুক করে কলেজে উঠে গেছি। হ্যাঁ, স্কুল আমার প্রশ্নটা হচ্ছে যে ছোটবেলা থেকে তুমি স্কুলে ঢুকেছো, জীবনে মজাও হয়েছে। স্কুল তো আমাদের খালি পড়াশোনা নয়, খালি মজাও দেয় এবং অত্যাধিক পরিমাণে স্মৃতি দেয়, প্রচুর প্রচুর। এই স্মৃতিটা কিন্তু মানে ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় না হঠাৎ করে রিমাইন্ড করতে থাকে যে ওই স্মৃতিগুলো ভেসে আসে। সেরকমই একটা স্মৃতির গল্প শুনবো। এই তো আর 4-5 মাস 6 মাস আগে আমি শোতে যাই, তো মেনলি আমাকে ওই হাই রোড দিয়ে উঠতে হয়, ওখানেই আমার স্কুল। তো আমাদের যিনি আর কি মানে গাড়ি মানে আর কি ওই প্রোভাইড করেন, তার একটা কাজ ছিল স্কুলের সামনে। তো আমরা যাচ্ছিলাম শোতে, অ্যান্ড বলে দাঁড়া আমি একটু কথা বলে আসি। তো কথা বলতে গেলে আমি স্কুলটা দেখছি, ফিলিং লাইক কি কত কিছু হয়েছে, লাইক কোনো আর আমরা খুব বাধ্য স্টুডেন্ট ছিলাম, আমাদের প্রত্যেকটা ব্যাচ। আর 100 সবসময় 100 একটা ব্যাপার ছিল, লাইক সবসময়, এখনো সেটা, যে একটা ক্লাস ছিল 100, ঠিক আছে, মানে সেটা হলো পড়াশোনার দিক থেকে, মেধার দিক থেকে, আর এখনো সেটা খুব ভালোভাবে রয়েছে। ওই মজাটা স্কুলে যেটা মানে হতো, আর সবাই খুব বাধ্য ছিল। এবার 3-4 জন তো একটু অবাধ্য হবে, একটু তো হবেই। করতো। আমরা সেরকম ছিলাম না, আমরা স্কুল ছুটি হলে মানে বেরোতাম, কম আড্ডা একসাথে। আর স্কুলের ফ্রেন্ডশিপ আমার এখনো রয়েছে, লাইক দে আর মাই বেস্ট ফ্রেন্ডস। মানে আমার স্কুলের যারা বন্ধু বান্ধব আর কি, সায়ন, সাহেব, তারপর ঋষি, দে অল মাই ফ্রেন্ড, সুপ্র, সব স্কুলের বন্ধু বান্ধব, 17, 18, 19 বছর, 20 বছরের বন্ধুত্ব। সেটা আই থিঙ্ক কলেজে গিয়েও হয়নি। কলেজের ফ্রেন্ডস আছে, কলেজের ফ্রেন্ডস কলেজের মধ্যেই হ্যাঁ, থেকে যায়, ভালো সম্পর্ক, বাট ওই বন্ডিংটা ফ্যামিলির মতো ওটা কলেজে গিয়ে হয়। ওটা স্কুল লাইফেই হয়। আমারও জীবনে একজন বন্ধু ছিল, সে আজকে আমার দুনিয়াতে আর নেই। ওর সাথে মানে আমার জন্মদিনের ফারাক হচ্ছে মাত্র 6 দিনের, একই সাল, একই সবকিছু। তো আজকেও দুনিয়াতে নেই, যাই হোক, সেই গল্প অন্য কোনো দিন হবে। তো এবার তুমি বলো আমাকে যে আচ্ছা, জনপ্রিয়তা তো তোমাকে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এসছে, ভালোবেসেছে, বুকে জড়িয়ে ধরেছে, এমন কি কেউ আছে যার মানে এই কোনো ফ্যানের এমন কোনো কথা যেখানে তুমি সত্যি মনে আঘাত পেয়েছো? না, ফ্যান তো ফার্স্ট অফ অল আমি এত বড় কেউ নই যে আমার ফ্যান হবে। দে মাই ফলোয়ার্স, ওয়েল উইশার্স। আর দ্য বেস্ট পার্ট ইজ আমি তাদের জন্য হয়েছি। তো ইফ দে আর সেইং সামথিং ব্যাড অ্যাবাউট মি, এটা আমাকে মানতে হবে।
কারণ তারা, আমি তাদের জন্য হচ্ছে তাদের ভালোটাও যেরকম আমি নিচ্ছি, আমি তাদের খারাপটাও নেব। কোনোদিন কেউ আমাকে কোনোভাবে বলেনি। আর এত ভালোবাসা পাই যেখানেই যাই, এত মানুষজন শো দেখতে আসে, আমি তো কোনোদিন আই ফিল ভেরি ব্লেসড। আমাকে ভাই আমার জামা প্যান্ট নিয়ে ছেড়ে নিয়ে চলে যায়, আমি চাই, আমার কোনো প্রবলেম নেই তাতে। আমি ওই ব্যারিয়ারটা আনতেই চাই না যে আমি কিছু হয়ে গেছি আর দে আর মাই ফ্যান্স। না, আমি তোমার কিছু কাটোয়ার মেবি ওখানে কলেজের ফেস্ট হয়েছিল, আমি সেই কটা ভিডিও তোমার দেখছিলাম। সেখানে আই ফাউন্ড কি তুমি ওদেরকে কোথাও গিয়ে বললে যে 1 মিনিট দাঁড়া, এই ফটোটা উঠে যাক, তারপর তোর ক্যামেরাটা দিয়ে তুই তোল, তাহলে তোর ফেসটাও ভালো উঠবে। হ্যাঁ, এরকম একটা কিছু সিচুয়েশন এসেছিল। বিকজ মানে আমি চাই না, দেখো আমি ছোটবেলা আমি একজন শিল্পীর শো দেখতে গেছিলাম, অ্যান্ড আমি তখন খুব ছোট, অ্যান্ড আমি তার বিহেভিয়ারে খুব, মানে তখন তো বুঝতাম না, সে ছবি তুলতে দেয়নি আমাকে। খুব এক্সাইটেড ছিলাম যে এসছে, আমি ছবি তুলবো একটা, বাট আমাকে দেয়নি ছবি তুলতে। তো আমি সেদিন খুব খারাপ ফিল করেছিলাম। তো সেইটা না এখনো আমার মধ্যে আছে যে সামওয়ান, মানে কোথাও গিয়ে একজনের যদি মন খারাপ থাকে যে আমি পারলাম না, ওইটা আমাকে খুব হার্ট করে। তো আমি দাঁড়িয়ে ছবি তুলি, এই জন্য আমার সাথে আমার টিমের প্রচুর ঝামেলা হয়। না, আমি দেখলাম, এটা ঠিক কথাই বলেছো। একটু সিকিউরিটি ইস্যুস তো হয়ে যায়। আমার না, কি হয়, আমার কোনো প্রবলেম নেই, আমাকে খিমচে আমাকে মাথায় বাড়ির মধ্যে কোনো চাপ নেই। দে আর এক্সাইটেড অ্যাবাউট ইট, তাদের কোনো ক্ষতি না হয়ে যায়। কারণ আমার সামনে হয়েছে একটি কলেজে শো করতে গেছি আমরা, মানে এত ভিড় হয়ে গেছিল, আমি বেরোচ্ছি, একজন মেয়ে আমার সামনে উল্টে পড়ে যায়, তার হাতে এখান থেকে পুরো কেটে গেছে, অ্যান্ড কেটে গেছে মানে বড়, হ্যাঁ বিশাল। তা দেখে খারাপ লাগে। একদিন একটা বাচ্চা এরকম মানে ভিড়ের মধ্যে পুরো পুরো চেপে দিয়েছে, এগুলো হয়েছে। তো আমি না দেখে আমার খুব অস্বস্তি করে, আমি চাই না যে তাদের কোনো ক্ষতি হোক। না, আমি মানে তোমার কোথাও না গিয়ে মনে হয় যে আমি মানুষটা এমন যে আপনাদের জন্য আমি হয়েছি, অতএব আমি আপনাদের কাছেই থাকবো। হ্যাঁ, সবসময় ওই ব্যারিয়ারটা এমন জায়গা তৈরি করব না যে আপনাদের আমাকে দেখার জন্য মারামারি করতে হচ্ছে, বা এমন সিচুয়েশন যেখানে আঘাত প্রাপ্তি হচ্ছে। আমার লাগুক, তাদের না লাগুক, তারা যাতে সেফ থাকে, আমার এটাই, আমার কোনো প্রবলেম নেই তাতে। আমার তো হয়েছে, আমার হাত কেটে গেছে একবার। তো একজন সামথিং জানি না কি পিন বা কিছু একটা, আমি ঠিক জানি না, এখানে পুরো ঢুকে দিয়েছিল, সরু পিন জানি না কি, বাট রক্ত বেরিয়েছে, খিমচে দিয়েছে। ইটস গুড, আমি খুব এনজয় করি, আই ফিল ভেরি গুড, বিকজ এই পেইনটা ইজ লাইক ইটস এ গিফট। ভগবান সবাইকে পেইনটা দেয় না, ইটস এ গিফট। যে কেউ তো আসলো যে আমাকে আঘাত দিয়ে গেল, কটা মানুষ এই লাইফটা পায়, এই ভালোবাসাটা পায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি শিল্পীদের জন্য আশীর্বাদ না অভিশাপ? ডেফিনেটলি আশীর্বাদ। আমাদের মতো শিল্পীরা তো সোশ্যাল, মানে না থাকলে তো আমরা কোথায় থাকতাম আজকে। ডেফিনেটলি আশীর্বাদ। আর সব থেকে বড় কথা যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে প্রমোট করা একটা খুব বড় জায়গা। আজকে আমার মতো প্রচুর যারা গান বাজনা করেন, আমার সমসাময়িক বাংলার থেকে যারা মানে সিনিয়র, অনেকে এখন তো সোশ্যাল মিডিয়াই তো আমাদের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেকে তুলে ধরার একটাই প্রচেষ্টা আছে, সবাই তো তাই করছে। আর এটা ইটস গুড, ইটস ভেরি গুড। আচ্ছা, একটু আগে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে কোনো নেগেটিভ কমেন্ট তোমাকে কখনো আঘাত দিয়েছে কিনা। এখন তোমাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে ফ্যান বেস বা ফলোয়ার বেস বা তোমাকে যারা ভালোবাসে, ফ্যান বলার থেকে আই থিঙ্ক আমার মনে হয় যে তোমাকে যারা ভালোবাসে কথাটা উল্লেখ করাটা বেশি প্রয়োজনীয়, বা ওটা মাধুর্য বেশি লাগছে। তো তোমার এই ভালোবাসাময় যে এত মানুষজন তোমাকে ভালোবাসে, একটা আবেগ ঘন মুহূর্ত যেখানে তুমি তোমার এই ভালোবাসা দেখে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বা চোখের মধ্যে নামিনেস এসেছে? এভরি টাইম হ্যাপেন্স, এভরি টাইম। আমি যখন শোতে যাই, আমি যখন রাস্তায় বেরোই, মানে আমার কাছে না এটা আমি খুব ব্লেসড ফিল করি। এটা মানে ভগবানের হয়তো খুব কাছের কেউ হলে ভগবান তাকে এতটা দেয়। আমি রাস্তা দিয়ে হাঁটি, যখন কেউ তো চিনতে পারি, এসে কথা বলে, আমার এভরি টাইম, আমার এখনো আমার মনে হয় যে হাউ ইট ইজ পসিবল, মানে এটা তো হতে পারে না। অ্যান্ড আমি এভরি টাইম আমি খুব ব্লেসড ফিল করি। আর তার থেকেও বড় কথা যে একটা ছোট শহরের একটা ছেলেকে দেখতে ওয়েস্ট বেঙ্গলের যেখানেই যাচ্ছি বা বাইরেও যেখানে গেছি, এত মানুষ আসছে, এটা আমি এক্সপেক্টই করতে পারি। এটা তো বিশাল বিশাল কিছু। মানে আমার হয়তো বাইরে থেকে একটু সংযত থাকতে হয়, বাট ভিতরে
কিছু একটা করেছি আমিও। না না, কিছুটা করেছি মানে হয় না, ভেতরে বাচ্চা থাকে, সে খুব এক্সাইটেড হয়ে যাবে যে একটু Wow, হলো এটা এই কি করে হলো। সৌরভ গাঙ্গুলির মধ্যে জামাটা খুলে একটু হ্যাঁ, ওড়াতে মানে চায়। ইট ফিলস ভেরি গুড, ইট ফিলস অ্যামেজিং। আর এই লাইফটা সত্যি মানে আই এম ব্লেসড। আমি সবসময় বলি যে ভগবান না থাকলে তা হয় না। দেয়ার ইজ আ পাওয়ার, মানে কোথাও একটা কেউ আছে যে আমার হ্যাঁ, জন্য- একটা কথা তো সায়েন্টিস্টরা নিজেও বলেছে, দেয়ার ইজ আ লট অফ থিংস বিয়ন্ড দ্য সায়েন্স। হ্যাঁ, কোথাও একটা কেউ আছে যে মানে একটা কিছু লিখছে এক্সপ্লেনেশন নেই কিন্তু সে আছে। আছে, লিখছে যে Existence ভাই টা আচ্ছা রয়েছে। তুই এটা ভুল করছিস, তোর তাহলে এটা কিন্তু হবে, আবার লিখছে না ঠিক আছে এবার ভালো করে ভালো হবে। তো এটা আচ্ছা, আমি তো সেরকম বিশ্বাস করি, আর ভগবানকে বিশ্বাস করি। বাচ্চাদের খুব ভালোবাসি আমি, আই লাভ কিডস। আমি কুকুর, বিড়াল, যে কোনো পশু পাখি আই লাভ। মানে ইভেন এমনও হয়েছে যে মানে বাচ্চা তার মায়ের কোলে কাঁদলে আমার কাছে চুপ হয়ে যায়। আই লাভ ইট। মানে আর আমার মা আমাকে ছোটবেলা থেকে একটা কথা বলে, যারা বাচ্চা তারপরে পশু পাখি আর ফুলকে ভালোবাসে, দে আর বেটার হিউম্যান বিং। না, দে আর ভেরি ক্লোজ টু গড। গড। তো আমি এটা ফলো করি এখন অব্দি সবসময়। সো ইউ আর ক্লোজ টু গড। মেবি হ্যাঁ, অবভিয়াসলি। না হলে I love কি to. না হলে কি আর এত মানুষ আর তোমাকে এখানে দেখছে বা এত মানুষ তোমার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছে? আছে তো, ভালোবাসা তো আছে, ভগবান রয়েছে তো অবশ্যই। আচ্ছা, তুমি বললে তুমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসো বা খেলেছো, তুমি প্র্যাকটিস করতে, তো তোমার মতে সব থেকে বেশি তোমার ভালোবাসার মানুষ কে ক্রিকেট জগতে? I love Saurav Ganguly. I Dada. love him. Dada is I love. Dada is love. Because একটা টিম যেটা তখনকার দিনে ওয়াজ আ ভেরি টাফ সিচুয়েশন ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে, যারা ইন্ডিয়ান ক্রিকেটের হিস্ট্রি যারা জানে, যারা পড়েছে, ওই সিচুয়েশনে ওই টিমটাকে নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে পৌঁছানো এগেনস্ট অস্ট্রেলিয়া ওয়াজ লাইক, ওটা কোনো সুপার হিউম্যান ছাড়া সম্ভব নয়। আর সৌরভ গাঙ্গুলি এমন একজন মানুষ, মানে ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আর ক্যাপ্টেন মানে ইটস নট অ্যাবাউট দ্য ট্রফি, তুমি কটা ট্রফি জিতছো বা কিছু। আই লাভ এম এস ধোনি, বাট বাঙালি তো দাদা ইজ ইমোশন। ওটা আমি কাউকে ওই জায়গাটা আমাকে দিতে পারিনি আজ অব্দি। হ্যাঁ, বিরাট কোহলি আমার খুব পছন্দ বিরাটকে আমি, কেননা যেহেতু আমি ক্রিকেট খেলতাম অ্যান্ড দ্য ওয়ে হি প্লেজ, শট গুলো যেভাবে ও খেলে, কভার স্ট্রাইকটা দারুণ। হ্যাঁ, ওর সিলেকশনস গুলো আর ওর অ্যাগ্রেশন, এখন অ্যাগ্রেশনটা একটু কম, বাট ওর অ্যাগ্রেশন, কিভাবে শর্টস গুলো খেলে, দ্য ওয়ে হি ব্যালেন্সেস বডি, সব কিছু নিয়ে ইজ মাই ফেভারিট। বাট দাদা ইজ দাদা, মানে দাদা দেন বিরাট। তোমার কোথাও গিয়ে মনে হয় না সেদিন যদি স্টিভ ওয়াগের চোখে চোখ রেখা মানুষটা দাদার জায়গা অন্য কেউ ওইটা সম্ভব হতো না? হতো না, ছিলই তো না। এর আগেও তো মানে প্লেয়ার্সরা খেলেছে। হ্যাঁ, দে আর লেজেন্ডস, বাট সৌরভ গাঙ্গুলি আমি বললাম না, আমি ওটা বায়াসড, আমি কিছু করতে পারবো না। আমি বায়াসড অ্যাবাউট দাদা, বিকজ আমি একবার তাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি খেলার। ওই অ্যাগ্রেশন, ওই আর এমনি প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় না তাকে, না, সেটা 100 বার। there is a reason behind it. বাংলার মানুষ দাদাকে ভীষণ ভালোবাসে, একটা আলাদা ইমোশন কাজ করে। দাদা আজকের জেনারেশন হয়তো অতটা বুঝবে না, না, আজকের জেনারেশন সত্যি, আসলে আজকের জেনারেশন ওই মাঠে দাঁড়িয়ে স্টিভ ওয়াগের চোখে চোখ রাখা বা মানে দেরি করে এসে টস করে দেরি করে এসে বলছে শুট পাচ্ছিলাম না, হ্যাঁ, the way he talks, ওটা এখনকার জেনারেশন বুঝবে। ইটস টু গুড। He will be, he is always. আচ্ছা মৌসুম, আর ট্যালেন্ট আর মার্কেটিং, এই দুটোর মধ্যে কোনটাকে তুমি এগিয়ে রাখবে? ট্যালেন্ট। মার্কেটিং, আমি কোনোদিন মার্কেটিং করিনি। আই জাস্ট আপলোড মাই ভিডিওস, আর কিচ্ছু কোনোদিন করিনি। আমার কোনোদিন একটা সিঙ্গেল টাকা আমার মানে মার্কেটিংয়ের পেছনে খরচা হয়নি। ট্যালেন্ট, ডেফিনেটলি ট্যালেন্ট, বিকজ ট্যালেন্ট আর ভগবানের আশীর্বাদ, দ্যাটস ইট। আর তোমার খাটনি, অবভিয়াসলি দ্যাট ভেরি বিগ থিং, যে তুমি কতটা, আর ওই পাগলামিটা, ওই ম্যাডনেসটা অ্যাবাউট ইউর ওয়ার্ল্ড, ওই বাঁচবো না এটা ছাড়া, এই ব্যাপারটা না হলে হবে না ওটা।
ভাইরাল গান নাকি ভালো গান? ভালো গান, ভালো গান। দুটোর মধ্যে পার্থক্য যদি জিজ্ঞাসা করি? ভাইরাল গান, ভালো গানই ভাইরাল হয়, বাট আমার মতে হোয়াট গিভস মি এনাফ স্যাটিসফ্যাকশন যে আমি এই গানটা বানিয়ে খুশি হয়েছে, আমার আর কিছু চাই না। মানুষজন যদি কেউ দেখলো কেউ না দেখলো আমার অতটা প্রবলেম হয় না, বিকজ আমি বানিয়ে খুশি হয়েছি গানটা। নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে তুমি আগে চেক করো। হ্যাঁ, ইফ আই এম হ্যাপি ব্যাস। কারণ ভাইরাল হতে দের আর লট অফ ওয়েজ টু গো ভাইরাল, লাইক যা খুশি করতে পারো, ভাইরাল হতে পারো। এক্স্যাক্টলি ভালোবেসে একটা বাচ্চাকে বড় করার মতো একটা নিজের গান বানানো, অ্যান্ড আর শুধুমাত্র নিজের গান না, তুমি কোনো গান ধরো গাইছো, যেমন আমি কভার করেছি ফার্স্ট থেকে, আর আমি বিশাল বড় বাংলা ইন্ডাস্ট্রির মানে ফ্যান, বাংলা গানের ফ্যান। আমার মানে আমরা যখন স্টার্ট করেছি যখন বাংলা গান এলো, তো বাংলা গান গাইছো ওখানে পুরো বলতো আমাকে, ঠিক আছে। তো আমার ওটা বিয়ে ছিল বাংলা গানকে একদম কমার্শিয়াল বাংলা গান গাইবো স্টেজে, যেগুলো মানুষ শোনেনি, মানে খুব কম শোনে স্টেজে, এখন তো সবাই গাইছে সেই গানগুলো, অ্যান্ড আই লাভ ইট। আমি দেখে এত ভালো লাগে যে অ্যাটলিস্ট নিজে আমি একটা ট্রেন্ড তো তৈরি করে দিলাম। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট এই গানগুলোর প্রতি ভালোবাসা তো জমলো। বাংলা গান শুনবো না ভাই? এত ভালো ভালো গান আছে, বাংলা গান থেকে হিন্দি গানে কপি হয়, কেন শুনবো না বাংলা গান? প্রিয় গায়ক? অরিজিৎ সিং, তার আগে কে, সবার উপরে কে। আই লাভ হিম। ওই ভোকাল টেক্সচার, মাই গড, ওটা আমি এখনো অবধি আমি এটা মানতে পারি না, হি ইজ নট উইথ আস। আমার শোতে ফার্স্ট গান কে। না, আমার কোথাও গিয়ে মনে হয় যে হয়তো শিল্পীর জীবনটা এরকমই হওয়া উচিত, যে মানে গান গাইতে গাইতে চলে যাও। হ্যাঁ। হ্যাঁ, আমিও তো আমার ড্রিম, আই উইল লাভ টু ডাই লাইক ওয়াইল সিঙ্গিং, যাতে ওই লাইফটা না দেখতে হয় যেখানে আমি গান গাইতে পারছি। আচ্ছা, 70s বা 60s বা 80s বা 90s, এখানে এর মধ্যে তোমার ফেভারিট সিঙ্গার কম্পোজার আছে আর.ডি. বর্মন ডেফিনেটলি, সলিল চৌধুরী, মান্না দে, তারপর কিশোর কুমার জি, মানে এভরিওয়ান, দে অল আর মাই ফেভারিট। আমি কাকে ছেড়ে কাকে বলবো? মোহাম্মদ রফি সাহেব। হ্যাঁ, অবভিয়াসলি ওই তো বলছি, কাকে ছেড়ে কাকে বলবো? আমি নাম বলতে গেলে লিস্ট তুমি শেষ করতে পারবে না, মানে এতজন আছে। এভরিওয়ান ইজ মাই ফেভারিট। কারণ ওই টাইমে আমারও মান্না দেকে আর মোহাম্মদ রফি সাহেবকে সত্যি ওই টাইমে ওই ট্যালেন্ট, আমরা তো অনেক বড় টেকনোলজি পেয়েছি, ওই টাইমে ওই ভোকাল, ওই টোনাল কোয়ালিটি ছেড়ে দাও। আমরা তো মানে নোক ধুলো ফুলো উড়ে 100 বছর ঘুরে আসার পরে ওই যোগ্য হতে পারবো না আমরা। দে আর গডস, মানে সত্যি ভগবান ওনাদের যেভাবে বানিয়েছে না, ওটা মানে এক্সপ্লেন করার মতো না। কিচ্ছু না আমরা, মানে যদি এখন ওনারা থাকতেন, মানে আমরা কোথায়, আমাদের লজ্জা করা উচিত ছিল গান গাওয়ার। দে আর গড, দে আর। দুকলি শুনবো মোহাম্মদ রফি সাহেবের কোনো একটা গান বা মান্নাদের যে কোনো একটা গান যেটা তোমার পছন্দ। গুলাবি আঁখে जो तेरी देखी, शराबी ये दिल हो गया, संभालो मुझको ओ मेरे यारों, संभलना मुश्किल हो गया। সত্যি মানে তোমার এই গানটা শুনে আমি কোথাও গিয়ে সেই পুরোনো দিনের একটা ভালো লাগা বা ভালোবাসার ছোঁয়া। যারা 80s 90s এর গান শুননি তাদের গান শোনা উচিত। এখনকার মানে আই লাভ এখনকার মিউজিক, আই লাভ, বাট আমি তো নিজেও গাইছি, বাট দ্য থিং ইজ ওই ব্যাপারটা না এখন আছে, এখনো আছে। দের আর ভেরি গুড সংস, বাট 100 বছর ধরে একটা গান চলছে, এটা তো মানে কোনো জোক না, ক্রিয়েট করে গেছে। অবশ্যই মানে ওনাদের গলাটা যদি তুমি দেখো, মানে আমরা তো এখন কালকে আমরা গান যাচ্ছি ভুলে যাচ্ছি, গানের থাকছে না, এখনো লোকের মুখে মুখে বাচ্চারা গাইছে। ডেফিনেটলি এমনি বল না, ভগবান ওনারা এমনি এমনি নয় না, সে তো 100 বার। আর যদি আমরা সেই জায়গা থেকে দেখি, তুমি কি বলবে আরেকটা যদি দুকলি শোনাও মান্না দে সাহেবের গান? না, আমার খুব প্রিয় একটা গান আছে, কি গান? সে লাগা চুনরি মে দাগ। এখন আমার সত্যি কথা বলতে আমার সত্যি এটা মনে নেই লিরিক্সটা, আমি হুট করে এখন গাইতে গেলে মানে খানিকটা আমি তোমাকে বলে দিতে পারি, যেমন আছে আমি একটা গান গাইবো না, বাট একটা গানের পরে বলতে পারি যেটা আমার ফেভারিট মান্না দে, মানে যে গানটা আমার খুব আর কি ভালো লাগে, সেটা হলো
ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি। আর এই গানটা আমি খুব ছোটবেলা শুনেছিলাম। দের ইজ এ স্টোরি বিহাইন্ড ইট। আমি এক্স্যাক্টলি কার লেখা গানটা আমি এটা আসছে মুখে আসছে না। তো ইটস এ সুইসাইড নোট। সলিল চৌধুরীর কি লেখা? আই ডোন্ট থিঙ্ক, একবার দেখতে হবে। খুব সম্ভবত মনে হয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। হ্যাঁ। যাই হোক, আমাদের মাথায় আসছিল না, আমরা একটু কুইক রিসার্চ করলাম। মানে পুলক বন্দ্যোপাধ্যায় বাবু, মানে তিনি এত বড় মাপের একজন লেখক। তুমি গানটাতে শোনো, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে, আমি তো আছি ভুললিটা কি। মানে তিনি কিভাবে একটা মানুষ যেটা লিখতে পারে, আমি যখন ছোটবেলার সঙ্গে মানে বুঝতাম না, তো তখন তো ছোট, তখন তো আমাদের কাছে ওই গানটা কানে শুনছি প্রতিদিনই, ওটা কানে বাজতে থাকছে। মানে সত্যি কথা বলতে লিরিক্সটা যখন তুমি পুরোটা দেখো, মানে এখানে বলছে লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, কিভাবে লিখতে পারে, কিভাবে একটা মানুষ লিখতে পারে, সে কোন লেভেল অব্দি ভাবতে পারে যে ওই ভাষাগুলো দিতে পারে। ভগবান বলি না কিভাবে এনাদের তৈরি করে দেন। এটা যদি পিওর জেম, তারা জেম ওই টাইমে। আর ডেফিনেটলি মানে ভগবান খুব খুব আদর করে এই মানুষগুলোকে বানিয়েছিলেন, খুব আদর করে। না, আমার সত্যি কথা বলতে মান্নাদের দেখো প্রচুর গান আছে, তার মধ্যে আমার এই লাগা চুনরি মে দাগ গানটা কেন জানি না, আমার কিন্তু ওটার প্রতি ভালোবাসার কোনো কারণ নেই, কিন্তু কেন জানি না ওই গানটা আমার মুখে আসেই আসে। মানে মান্নাদের নাম শুনলে আমি ওই গানটা ভেতর থেকে বেরিয়ে আসে। মানে তোমাকে আমি দুটো লাইন ধরে দিচ্ছি, আমি হয়তো বুঝতেই পারছেন আমি সিঙ্গার নয়। মানে গানটা হচ্ছে লাগা चुनरी में दाग छुपाओ कैसे, लगा चुनरी में दाग। এই যে পার্টটা, মানে এই কথাটা আমার এতটাই ভোকাল এক্সপ্রেশনস, এটাই তো মানে আমরা মিস করে যাই। আর তার সাথে তো তারপরে যে লাইনটা আছে না, মর যাও कैसे লাগা চুনরি মে দাগ। মানে উনি যে মানে গানটা গাইছেন, কেন জানি না মনে হয় যে গানটা জীবন্ত করে তোলেন, যে মানুষের শুনবে মনে দাগ কেটে যাবে। এক্স্যাক্টলি। দেখো সেই সময় সত্যি মানুষজন কিভাবে যে লিখতেন বা কিভাবে যে গাইতেন আমার তার ধারণা নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যেন সত্যি তারা জীবন্ত, তারা ভগবান, তাই তো তারা এমনভাবে করতে পারত। মানে সত্যি, মানে দে আর পিওর সোল। সত্যি। মানে যদি রফি সাহাবের গান দেখো, বা রফি সাহাব বা কিশোর কুমার, মান্না দে, এত লেজেন্ড মানুষ এরা, সত্যি আজও কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে এদেরই ভাঙিয়ে আমরা এখনো সবাই খাচ্ছে, সবাই খায়, আরো খাবে, আরো হাজার বছর খাবে। করে গেছে ওই জিনিস জীবনে কেউ করতে হবে। আমি 100% শিওর। কিশোর কুমারের একটা গান শুনবো, তোমার সব থেকে প্রিয়, যেটা তোমার বলে কোনো গান মাথায় আসে না। বলো, কোনো সাজেশন দাও। ধরে নাও, আমার বাংলা একটা গান খুব মানে ফেভারিট, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। এই গানটা আমার খুব ফেভারিট, আমার খুব কাছের, আমি শুনি মাঝে মাঝে। দেয়ার লট অফ সংস, মানে হুট করে বললে না আমি গাইতে পারি না, আমার একটু চাপ। পারসন মুভি গান বলো, নাম বলো। পারসন মুভির গানটা খুঁজতে হবে গান, আমি গানের নাম মানে বললে এক্ষুনি গাইতে পারবো। শুনেছি সব, হুট করে মনে আসে না। মানে মেরে সামনে वाली खिड़की, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस यही कि वो हमसे उखड़ा उखड़ा रहता है। শুনেছি সবই। তাহলে तू तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां मैं हूँ वहां, अब तो ये जीना तेरे बिन है, मिल जाए इस तरह दो लहरें जिस तरह,
फिर हो ना जुदा ये वादा रहा। এটা না আমার সবশেষে একটা রিকোয়েস্ট ছিল এই গানটা। এই গানটা মানে আমার মন ছুঁয়ে যায় এই গানটা, যতবার শুনি ততবার যেন ওটা চির নতুন সং। যাই হোক, তুমি আগেই সেটা বলে দিলে। আমার ফেভারিট গান। ওকে, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে আসি যে এখনকার মৌসুম ছোটবেলার মৌসুম কি কিছু বলতে চায়? না, whatever you did right. Whatever you did right. যা করেছো বেশ করেছো, ভালো করেছো, ভালো করেছো। আর দরকার করেছো ছিল। বলেই আছি। যা করেছো, যা ভেবেছো, যেভাবে ভেবেছো, যেভাবে মানুষজনকে সম্মান করেছো, বেশ করেছো। আর শোতে গা ভাসাওনি, দ্যাটস আ ভেরি গুড থিং। আচ্ছা দেখো, মানুষের জীবনে ভয় তো থাকে, তোমার জীবনের সবচেয়ে বড় ফিয়ার কি? গান যদি না গাইতে পারি, যদি কোনদিন গান না গাইতে পারি কি করবো? একটাই ভয়, আর কোনো মানে টাকা পয়সার ভয় না। যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়, বন্ধ হয়ে যায় গলা দিয়ে আওয়াজ বেরোনো। আর যদি কোনোদিন মানে তুমি ধরো কোনোদিন গানই গাইতে না, মানে তুমি অন্য প্রফেশন, যেরকম তুমি কর্পোরেট লাইনে জব করতে, এমএনসি তে জব করতে, মানুষের সব থেকে ভয়ের জিনিস কি? ভয়ের জিনিস মৃত্যু, ডেথ, এন্ড দ্যাটস ফিক্সড। কোনো না কোনদিন যেতে হবে, তো সেদিন ভয় কেন পাবো? আমি ভয় লাগে না কিছুতে। ভয় লাগে, হ্যাঁ, এটা বলতে পারো যে এই একটাই জিনিস, যে আশেপাশের মানুষগুলো যদি না থাকে, চেনা মুখগুলো যদি না দেখতে পাই, এগুলো নিয়ে ভয় লাগে, যেটা সব নর্মাল মানুষের ভয় লাগে। মানে প্রত্যেকটা সাধারণ ঘরে সাধারণ ছেলে বা সাধারণ মেয়ের যা যা ভয় আছে মাসুম মুখার্জির সে সেম ভয় আছে। আলাদা কিছু এক্সট্রা হাত পা গজানো কোনো ভয় বা সেটা তারা করে গজায়নি তো ভয় কেন থাকে? না, ভয়টার হাত পা গজানো কোনো এক্সট্রা কিছু না, একদম যা নর্মাল হয় সবার। মানে ভয় লাগে যদি অন্ধকারে ভূত চলে আসে, ভয় লাগে, আমারও লাগে। হ্যাঁ, তাহলে মাসুম ভূতে ভয় পায়? না, এখন পাই না, ছোটবেলা খুব পেতাম। এখন একাই, উপরে আমি একাই থাকি, একা একা ট্রাভেল করতে হয়, রাত্রিবেলা আমি শো করে ফিরি 3টে, 3:30, 4টে। এখন আর ভয় লাগে না, কারণ এখন যদি আমি ভয় পাই তাহলে তো আমার আশেপাশের লোকজন আমার সাথে ভয় পেয়ে যাবে, যে ভাই ও কেন ভয় পাচ্ছে। আই হ্যাভ টু বি স্ট্রং। আচ্ছা, এবার না আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে আসবো, যেখানে মৌসুমের প্রত্যেকটা জিনিস আমরা খুঁটে খুঁটে বার করব। ফেম না পিস? পিস। মানি না রেসপেক্ট? রেসপেক্ট। স্টেজ শো নাকি স্টুডিও? স্টেজ শো। অরিজিৎ সিং না কে কে? লাভ না ক্যারিয়ার? লাভ। কলকাতা না মুম্বাই? বাট দ্য থিং ইজ, মানে ক্যারিয়ার ইজ লাভ অলসো, এটাও বলা যেতে পারে। লাভ ডেফিনেটলি, ভালোবাসার কি করে বাজবো? গান গাইছি, কেউ ভালোবাসে না আমাকে, কি করে হবে না? কলকাতা না মুম্বাই? অবভিয়াসলি কলকাতা, কাঁচরাপাড়া, কল্যাণী। One word for Bengali music industry? Amazing. Amazing. One word for yourself? এটা আমার কাছে নেই। There is nothing, one word for me. Be happy. Simple, be happy. খুশি থাকাটাই আসল কথা। It should be like cha is very important, not cappuccino. ওটাতে থাকো, চায়ে থাকো, লিকার চা। যাক, তাহলে এরপর থেকে যদি ওকে কখনো কোনো জায়গায় ইনভাইট হয়, অবশ্যই লিকার চাটা কিন্তু অফার করো। এই দুধ চায়ের থেকে লিকার চা খেয়ে এলাম, মানে ওইগুলো বাইক নিয়ে গিয়ে লিকার চা খেয়ে চলে এলাম। 10 টাকা চা খাওয়ার জন্য ওর 50 টাকা তেল পুরি। কেন, নিজেও তো বাড়িতে বানাতে পারো নাকি? চা বানাতে পারি, সব বানাতে পারি। চা, রুটি, ডিমের অমলেট, ডিমের কারি, মাংসটা পারি, শিখিনি। বাট দেখে দেখে করে দেবো, কোনো চাপ নেই। ভাত বানাতে পারি, একা থাকতাম তো, কলকাতায় ছিলাম 4-5 বছর, যখন কলেজে পড়ি, ওগুলো শিখেছি। ডাল সেদ্ধ করা, ডাল বানানো, মানে বেসিক নিডসটা তোমার মতো রয়েছে। ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাড়ি পরিষ্কার করা, সব করতে পারি। হায়ার মি ইফ ইউ ওয়ান্ট। হায়ারটা কে করবে? যে কোনো কেউ, ফ্যান্স, ফ্রি টাইম আছে আমার বাড়িতে, ডেকে আমি কাজও করে দেবো। আমাকে একটু গ্রামের দিকে কোনো বাড়ি হলে প্লিজ কল মি, আমি যাবো। একটু যেখানে গ্রাম্য পরিবেশ, আমি থাকবো, আমি বাড়ি কাজও করে দেবো, বাজার করে দেবো, সব করে দেবো, কোনো টেনশন।
তাহলে আমি তোমাকে আমার শ্বশুরবাড়ি ঠিক নিয়ে যাব। love আমার শ্বশুরবাড়ি কিন্তু এতটা সুন্দর জায়গায় যেখানে তুমি মাঝে মাঝে হাতির দেখাও পেয়ে যেতে পারো। ওয়াও, আর মানে সবসময় রেডি আমি। আর রোড এত সুন্দর, তুমি গাড়ি চালিয়ে ঝাড়গ্রাম? ইয়েস, আমি গেছি ঝাড়গ্রাম, তুমি এত মজা পাবে, এত মজা পাবে। আমি খুব ভালো লাগে, দারুণ। আমি ঝাড়গ্রামে দাঁড়িয়ে অনেক ছবিও তুলেছি। না, ব্যাপারটা হয়ে গেছে কি, যখন টুরিস্ট যায় বা কেউ যায়, তোমরা ইন ডেপথ তোমরা যেতে পারছো না, না, না। বাট আমরা যে ইন ডেপথ জায়গাগুলো যেতে পারছি সেগুলো হয়তো তোমরা বাইপাস করে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। ওটাই তো, ওই জন্য যাবো একদিন। এক্সাক্ট মেন ভালো লাগার জায়গাটা কিন্তু আলাদা, যাবো ডেফিনেটলি। ওই জায়গাটা একটা আলাদা রয়েছে। আচ্ছা, আজকের এই এত সুন্দর একটা সংগ্রামের গল্প, বা এত সুন্দর যে আমরা একটা সাকসেস স্টোরি, বা সেটাকে বলতে পারেন যে মৌসুমের নিজের কষ্ট করে নিজেকে দাঁড় করানোর যে যুদ্ধ, যে সংগ্রাম, সেটার গল্প শুনলাম। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রয়েছে, আপনারা প্রত্যেকেই মৌসুমকে কেমন লাগে, তার ভালো খারাপ সব জানাবেন। মৌসুম কিন্তু খারাপ ভালো সবটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। ও কিন্তু প্রত্যেকটা জিনিসকে মানে মাধুর্য দেয় যে হ্যাঁ এটা আমার জন্যই। আর সত্যি কথা বলতে মৌসুমের মতো ছেলে কিন্তু সত্যি হয় না। আমি আজকে এতদিন পরে দেখা হওয়া সত্ত্বেও আমি একটা কথা বলবো যে ও একটুও চেঞ্জ হয়নি, ছোটবেলায় যেমন ছিল ঠিক তেমনই আছে। আনকাট বাংলাতে তোমার এই প্রথম, কারণ আমি তোমার আগে কখনো ইন্টারভিউ নিইনি। তো আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমার ফ্যান ফলোইং বা তোমার যারা ফলোয়ার্স রয়েছে আমার চ্যানেলকে যাতে তারা 100% একটুখানি ডু সাবস্ক্রাইব, নালে কথা বলবো না। না, এটা ঠিক যে মৌসুমকে দিয়েই আমরা ইউটিউব জার্নি শুরু করছি, মানে আনকাট বাংলার। হোপ এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100K হয়ে যাক, তারপরে আমরা পার্টি করবো। নিশ্চয়ই। তো তোমার ফ্যান্সদের উদ্দেশ্যে কিছু জানাও আনকাট বাংলার তরফ থেকে। জাস্ট বি হ্যাপি। মা বাবাকে সব থেকে বেশি ভালোবাসো, সব থেকে বেশি, বিকজ দে আর এভরিথিং। আমরা ভগবানকে খুঁজতে এখানে ওখানে যাই, ডেফিনেটলি ভগবানকে খুঁজতে বা ভগবানকে পেতে মন্দিরেও যেতে হয়, বাট নিজের বাড়িতে সব থেকে ক্লোজেস্ট ভগবানরা থাকে, যাদেরকে বললে সব কাজ ইজিলি হয়ে যায়। তাদের আশীর্বাদ ছাড়া কিছু করো না। অ্যান্ড এটাই যে লাইফে একটাই গোল রাখো, ট্রাই টু মেক ইউর মম ড্যাড হ্যাপি অ্যান্ড প্রাউড। আর কিছু লাগবে না, ভগবান বাকি সব দিয়ে নি যা আছে ছাপ্পার পাড়কে মা বাবার মতো, মানে ইফ দে আর হ্যাপি, ইফ দে আর হ্যাপি উইথ ইউ, অ্যান্ড আর সব থেকে বড় কথা ভালো মানুষ হও, ভালো মানুষ। মানে হোয়াট এভার হ্যাপেন্স, তোমাকে কেউ যদি 10টা খারাপ কথাও বলে, জানার চেষ্টা করো কেন খারাপ কথাটা বলছে, এটা না যে তাকে 10টা খারাপ কথা উল্টে বলো। কারণ আজকালকার দিনে ভালো হওয়াটা খুব দরকার। আজকে সবাই আমরা সবকিছু করতে পারি, খারাপ হতে 1 সেকেন্ড সময় লাগে, বাট ভালো হতে অনেক সময় লাগে। নিজেকে ভালোবাসো, আশেপাশের মানুষকে ভালোবাসো, সবাইকে নিয়ে চলো, যা খুশি করো। অ্যাট দি এন্ড একটাই কথা, মা বাবাকে ভালোবাসো, দ্যাটস এনাফ। আমি অনেক পরে গিয়ে আগে হয়তো যেহেতু বাইরে থাকতাম কম বুঝতাম টাইম দেওয়া বা কিছু, বাট এখন বুঝতে পারি যে মা বাবা কতটা স্ট্রাগল করেছিল বলে আজকে আমি এখানে রয়েছে। ভাই ভগবান বাড়িতে রয়েছে, আমি কেন এদিক ওদিক থেকে ঘুরে বেড়াবো? ভগবানকে নিজের সামনে দেখতে পাচ্ছ, কথা বলতে পারছো। আর সব থেকে বেস্ট তুমি লাইফে ধরো কিছু ভালো কাজ করতে যাচ্ছ, ধরো হচ্ছে না কাজটা, আমার ভগবানকে বলি আমি হনুমানজি বিশাল বড় ভক্ত, আমি বহুত বড় ভক্ত। আমি ওনাকে বলি এই মা বাবাকে হচ্ছে না, তুমি একটু বলে দেবেন। মা বাবা কথা বেশি তাড়াতাড়ি শোনে না কেন, তো ইট ওয়ার্কস ভেরি ইজিলি। তো কেন শোনে, বিকজ তারা এত বছর, আর তার সব থেকে বড় কথা তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের লাইফে খুব মানে ম্যাটার করে। কেন বারণ করে, কিছু বারণ করলে তার পেছনে অনেক কারণ থাকে। সবসময় আমরা ভাবি আরে বারণ করছে, কেন বারণ করছে, এটা তো হতেই পারতো, এটা তো ইজি ছিল। কিছু একটা কানেকশন আছে উপরওয়ালার সাথে, যেটা বলে দেয় ওকে বারণ করে দে, এটা করিস না, দেখবে লাইফ সব থেকে ইজি হয়ে যায়। মা বাবা যখন হ্যাপি হয়ে যায়, গড, তোমার সবকিছু হ্যাপিলি হবে, সবকিছু হ্যাপিলি হবে, সবকিছু। এনি টেনশন লাইফে, যে কোনো চাপ, যে কোনো প্রেশার জাস্ট তুড়ি মেরে উড়ে যাবে। আজকের আড্ডায় কিন্তু আমরা অনেক কিছু জানলাম, অনেক অজানা গল্প, অনেক অজানা ভালোবাসা, ভালো লাগার সবকিছুর গল্প। আপনারা স্টে টিউন থাকুন আনকাট বাংলায়। নমস্কার, ভালো থাকবেন।